আজকে সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। আদালতে নিজের পক্ষে আইনজীবী চান না শিলাস্তি। চেয়ারম্যান কারাগারে, এলাকায় মিষ্টি বিতরণ। দেশ ছাড়ার আগে যা যা বিক্রি করলেন বেনজির। বেতন বৃদ্ধির দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন। অনেক সরকারের সঙ্গে কাজ করেছি, শেখ হাসিনার মতো কেউ নয়। আওয়ামী লীগ ও সিআইআর সংশ্লিষ্ট 148 অ্যাকাউন্ট মুছে দিল ফেসবুক। এবার বিস্তারিত। আদালতে নিজের পক্ষে আইনজীবী চান না শিলাস্তি। ভারতের পশ্চিমবঙ্গে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার 3 আসামির ফের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন তানভীর শিমুল ভূঁইয়া ও শিলাস্তি রহমান। 8 দিনের রিমান্ড শেষে শুক্রবার দুপুরে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়। এ সময় হামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ফের 8 দিনের রিমান্ড নিতে আবেদন করে পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মাহফুজুর রহমান। এ সময় রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে শুনানি করা হয়। তবে এদিন আসামি পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আসামিদের এজলাসে নেওয়ার পর কয়েকজন আইনজীবী আসামি পক্ষে মামলা লড়তে তাদের ওকালতনামায় স্বাক্ষর নিতে চান। এ সময় উপস্থিত পুলিশ ও ডিবির সদস্যরা আইনজীবীদের বলেন আদালতের সামনে আবেদন করে স্বাক্ষর নিতে। শুনানির এক পর্যায়ে বিচারক আসামি শিলাস্তি রহমানকে জিজ্ঞাসা করেন, আপনি কি আইনজীবী নিয়োগ দিতে চান? জবাবে শিলাস্তি আইনজীবী নিয়োগ দিতে চান না বলে বিচারককে জানান। অপর 2 আসামিকে জিজ্ঞাসা করলে তারা একে অপরের দিকে চেয়ে পুলিশ সদস্যদের জানান তাদের পক্ষে আইনজীবী নেই, তবে তারা মামলা লড়তে আইনজীবী চান। এরপর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক তাদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। পরে দুপুর 2টা 56 মিনিটে 3 আসামিকে আদালত থেকে বের করে গাড়িতে তুলে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। চেয়ারম্যান কারাগারে, এলাকায় মিষ্টি বিতরণ। উজিরপুরে চাঁদার দাবিতে মাছের ঘেরসহ পোল্ট্রি খামারের হামলা চালিয়ে কোটি টাকা ক্ষতিসাধনের মামলার আসামি ইউনিয়ন চেয়ারম্যান সহ 2 আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার বরিশালের জ্যেষ্ঠ বিচারক হাকিম আদালতে হাজির হয়ে মামলার 5 আসামি জামিনের প্রার্থনা করেন। জ্যেষ্ঠ বিচারক হাকিম মাহফুজুর রহমান দুজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে আইনজীবী মুজিবুর রহমান জানিয়েছেন। জামিন নামঞ্জুর মোহাম্মদ শাহিন হাওলাদার উজিরপুর জেলার সাততলা ইউনিয়নের চেয়ারম্যান। অপরজন হলেন ইউরোপীয় চেয়ারম্যানের চাচাতো ভাই ইলিয়াস হাওলাদার। চেয়ারম্যান শাহিন হাওলাদার সাততলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জামিন পাওয়া 3 আসামি হলেন সোহেল হাওলাদার, কায়ুম ভাট্টি ও শাওন ভাট্টি। মামলার আসামি হিসেবে উচ্চ আদালত থেকে 6 সপ্তাহে জামিন নেন। জামিন শেষে 5 আসামি আদালতে হাজির হলে 2 জনকে কারাগারে পাঠিয়ে 3 জনের জামিন মঞ্জুর করেন। হামলার নামধারী অন্য 7 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। শাহিনের নানা ধরনের নির্যাতনের শিকার মানুষেরা এলাকায় মিষ্টি বিতরণ করেছেন। দেশ ছাড়ার আগে যা যা বিক্রি করলেন বেনজির। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা অবরুদ্ধ করার আগে অ্যাকাউন্টের অধিকাংশ টাকা তুলে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে এসব ব্যাংক অ্যাকাউন্টের অর্থ তুলিয়ে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, ঢাকায় একটি বাড়ি ও দুবাইয়ের একটি অ্যাপার্টমেন্ট কেনার পর তা বিক্রি করে দিয়েছেন বেনজির, এমন তথ্যও পাওয়া গেছে। সাবেক এই আইজিবির বিরুদ্ধে নানা অভিযোগ প্রকাশ্যে আসার পরপরই আড়ালে চলে যান তিনি। তবে কোথায় ছিলেন সেটি নির্দিষ্ট করে জানা যাচ্ছিল না। তবে বেনজিরের অবস্থান নিশ্চিত হওয়া গেছে, বেনজির এখন দেশে নেই। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের রেকর্ডে আছে গত 4 মে সিঙ্গাপুরের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন। এ সময় পরিবারের সদস্যরা তার সঙ্গে ছিলেন। ক্ষমতায় থাকতে যারা তার প্রতি অতি আপন ছিলেন তারা এখন সরে গেছেন। এমনকি পুলিশ সদর দপ্তরের অন্তত 5টি কেনাকাটার খাত থেকে বিপুল অর্থ লোপাটে যেসব কর্মকর্তা সহযোগীর ভূমিকায় ছিলেন তারাও বেনজিরকে খারাপ আক্কা দিচ্ছেন। বেনজিরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে চিহ্নিত কর্মকর্তাদের প্রায় সবাই এখন খারাপ অবস্থায় আছেন। এদিকে বেনজির পরিবারের সম্পদের খোঁজে তল্লাশি অব্যাহত রেখেছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান টিম। ধারাবাহিকভাবে তারা বেনজির পরিবারের নামে বেনামে নতুন নতুন সম্পদের তথ্য পাচ্ছেন। এমনকি ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত কয়েকজন পুলিশ কর্মকর্তার নামেও সম্পত্তি কেনার তথ্য পাওয়া গেছে। তবে নতুন করে সাতক্ষীরায় বেনজিরের শ্বশুরবাড়ির লোকজন ও আরেক পুলিশ কর্মকর্তার নামে কয়েকশো বিঘা আয়তনের মাছের ঘের থাকার তথ্য উঠে এসেছে দুদকের হাতে। এছাড়া ঢাকায় একটি বাড়ি ও দুবাইয়ের একটি অ্যাপার্টমেন্ট কেনার পর তা বিক্রি করে দিয়েছেন বেনজির, এমন তথ্যও পাওয়া গেছে। বেনজিরের মোবাইল ফোন এখন বন্ধ পাওয়া যাচ্ছে। তিনি আত্মগোপন অবস্থায় থাকলেও তার শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে 6 জুন দুদকের তলবের জবাব দিতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। এ কাজে বেশ কয়েকজন আইনজীবীর একটি টিম কাজ করছে। দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তার সঙ্গে আলাপকালে তিনি জানান, আগামী 6 জুন বেনজির এবং 9 জুন তার পরিবারের সদস্যদের দুদকে সশরীরে হাজির হয়ে তাদের বক্তব্য উপস্থাপন করতে পারেন, নাও পারেন। আবার তারা আইনজীবীর মাধ্যমে তাদের বক্তব্য তথ্য-উপাত্ত পাঠাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে তারা যেটাই করেন 6 জুনের পর দুদক আইনের ধারা অনুযায়ী বেনজির তার পরিবারের সদস্যদের
সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হতে পারে। প্রসঙ্গত, এর আগেও দুর্নীতির অভিযোগে সাবেক মন্ত্রী, এমপি সচিব, শিল্পপতি সহ হাই প্রোফাইল অনেকেই দুদকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে মামলা দায়েরের পর, কারণ মামলা তদন্তকালে আসামিদের বক্তব্য নেওয়ার আইনি বাধ্যবাধকতা রয়েছে। তদন্ত সম্পন্ন করতে আসামিদের বক্তব্য নেওয়া বাধ্যতামূলক। বেতন বৃদ্ধির দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন। নবম জাতীয় বেতন স্কেল ঘোষণা ও 30% বেতন বৃদ্ধি সহ 6 দাবি বাস্তবায়নে মানববন্ধন কর্মসূচি পালন করছেন সরকারি কর্মচারীরা। কর্মচারীদের অন্য দাবিগুলো হলো মূল বেতনের শতভাগ বাড়ি ভাড়া প্রদান, চিকিৎসা, যাতায়াত, টিফিন, শিক্ষা সহায়ক ভাতা বৃদ্ধিকরণ, স্থায়ীভাবে রেশনিং পদ্ধতি চালু, পূর্বের ন্যায় শতভাগ পেনশন প্রথা চালু, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, সচিবালয় ও সচিবালয়ের বাইরের সকল পদের জন্য এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করা এবং সব ডিপ্লোমাধারীদের 10ম গ্রেড প্রদান করা। শুক্রবার সকালে বাংলাদেশ তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি তুলে ধরেন সংগঠনের নেতারা। মানববন্ধনে বক্তব্য জানান 2015 সালে 8ম জাতীয় বেতন স্কেল প্রদানের পর বিগত 10 বছরে গ্যাস, বিদ্যুৎ, পানি, ওষুধ, চিকিৎসা ব্যয় সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির শতভাগ মূল্য বৃদ্ধিতে সীমিত আয়ের সরকারি কর্মচারীরা অর্থকষ্টে জীবনযাপন করছেন। সমিতির সভাপতি লুৎফর রহমান বলেন, আমরা অবিলম্বে সরকারের প্রদেয় অন্তর্বর্তীকালীন 5% বিশেষ ভূমিকা 30% উন্নীত করা এবং নবম জাতীয় বেতন স্কেল ঘোষণার দাবি জানাই। তিনি বলেন, দাবি আদায় হওয়া না পর্যন্ত আগামী ঈদের পর আন্দোলনরত সকল সংগঠনকে নিয়ে মহাসমাবেশ করা হবে এবং প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা করা হবে। সমিতির মহাসচিব হালজার রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য প্রদান করেন সেলিম মোল্লা, মিজানুর রহমান, রফিকুল ইসলাম মামুন, মনিরুল ইসলাম, তাপস কুমার সাহা, মাহবুব হক তালুকদার সহ ঢাকা মহানগরীর সকল দপ্তরের নির্বাচিত কর্মচারী প্রতিবৃন্দ। অনেক সরকারের সঙ্গে কাজ করেছি, শেখ হাসিনার মতো কেউ নয়। পটুয়াখালী 1 আসনের এমপি জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার বলছেন, দীর্ঘ রাজনীতির জীবনে আমি অনেক সরকারের সঙ্গে কাজ করেছি, কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো উদার এবং জনবান্ধব দেখিনি। ঘূর্ণিঝড় রেমাল পরিবর্তনের সময় তিনি আমাকে পটুয়াখালীর ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে নির্দেশনা দিয়েছেন এবং বন্যা কবলিত পরিবারগুলোকে সার্বিক সহায়তা করতে বলেন। শুক্রবার বিকালে পটুয়াখালীর পায়রা নদীর তীরবর্তী ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় এবিএম রুহুল আমিন হাওলাদার বেড়িবাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘা ইউনিয়নের ভুতুমিয়া, দক্ষিণ তিতঘাটা, কলাগাছিয়া বাজার সংলগ্ন এলাকা এবং মরিচ বুনিয়া বাজার এলাকা পরিদর্শন করেন। তিনি বিধ্বস্ত বেড়িবাঁধ দ্রুত নির্মাণ এবং সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন। এ সময় ক্ষতিগ্রস্তরা ত্রাণের বদলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি করেন। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব দাস, পিআইও রফিকুল ইসলাম এবং পুলিশের কর্মকর্তারা। এছাড়া ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর, পটুয়াখালী জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জাফর উল্লাহ, সহসভাপতি মিরাজুল হক মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির আহমেদ সেলিম, সদর উপজেলা সভাপতি কামরুজ্জামান টিপু এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ। আওয়ামী লীগ ও সিআইআর সংশ্লিষ্ট 148 অ্যাকাউন্ট পেজ মুছে দিল ফেসবুক। সুসংগঠিতভাবে ভুয়া প্রচারণার অভিযোগে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ ও তার গবেষণা দল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই সংশ্লিষ্ট 50টি অ্যাকাউন্ট ও 98টি পেজ মুছে দিয়েছে ফেসবুক। এসব অ্যাকাউন্ট ও পেজে সম্মিলিতভাবে প্রায় 34 লাখ ফলোয়ার ছিল। গত বুধবার প্রকাশিত মেটার 2024 সালের প্রথম ত্রৈমাসিক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, এই পেজগুলোর মধ্যে কিছু নিজেদের সংবাদ মাধ্যম হিসেবে দাবি করে ও অন্যগুলো বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে নাম ব্যবহার করেছে। আবার কয়েকটি পেজ বিএনপির নাম ব্যবহার করেও বিএনপি বিরোধী কন্টেন্ট পোস্ট করেছে। এতে আরও বলা হয়, প্রতিটি ক্ষেত্রে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে কিছু ব্যক্তি একে অপরের যোগ শাসনে অন্যদের বিভ্রান্ত করছে। তারা কারা এবং কী করছে এই সম্পর্কে ভুয়া তথ্য প্রচার করে। এসব অ্যাকাউন্ট ও পেজের নেটওয়ার্ক ইউটিউব, এক্স, টিকটক, টেলিগ্রামে ছড়িয়ে ছিটিয়ে আছে। এছাড়া নিজস্ব ওয়েবসাইটেও রয়েছে। বাংলাদেশের এসব ভুয়া কার্যকলাপের বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত পরিচালনা করছে মেটা। এবছরের প্রথম ত্রৈমাসিকে বাংলাদেশ ছাড়াও চীন, ক্রোয়েশিয়া, ইরান, ইসরায়েল, মালদোভা ও মাদাগাস্কারে 6টি ভুয়া প্রচার অভিযান মুছে দিয়েছে মেটা। আপনি কোন জেলা থেকে আমাদের ব্রেকিং নিউজ দেখছেন কমেন্টে জানাবেন এবং সবার আগে সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ব্রেকিং নিউজের জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।